আসসালামু আলাইকুম। একনল হেলথ প্রেজেন্টস ট্যাকটিক্স বোর্ডে সকলকে আমন্ত্রণ। একটা ভিন্ন বিষয় দিয়ে আলোচনাটা শুরু করতে চাই, সেটা হচ্ছে রোনালদোর ডিফেন্সিভ প্লে। ৫৫তম মিনিটের একটা ঘটনা দেখবেন যেখানে রোনালদো পেনাল্টি এরিয়ার ভেতর নেমে গিয়ে অপোনেন্টের অ্যাটাকের সময় তিনি একটা হেড করে বলটাকে ক্লিয়ার করলেন, অর্থাৎ রিকভারি করে পর্তুগালকে পরবর্তী সময় কাউন্টার অ্যাটাকে সহায়তা করলেন। পুরো ম্যাচে রোনালদো এরকম ১৫ বার বিল্ড আপে সহায়তা করেছেন এবং ৬টা ডিফেন্সিভ প্লে করেছেন। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। A product of Remark. অর্থাৎ রোনালদো ৬ বার ডিফেন্সিভ প্লে করেছেন, ১৫ বার তিনি বিল্ড আপে সহায়তা করেছেন ডিফেন্স থেকে। আপনি যখন বলেন যে রোনালদো একজন সেলফিশ প্লেয়ার, তিনি শুধুমাত্র পেনাল্টি এরিয়ার কাছাকাছি দাঁড়িয়ে থাকেন, শুধুমাত্র নিজের গোলের চিন্তা করেন, তখন আপনার জন্য এই পরিসংখ্যানটা কিন্তু একটু চিন্তার বা একটু ভাবার বিষয়। এখন প্রশ্ন আসতে পারে যে আসলে কঙ্গোর এগেনস্টে রোনালদোকে তো এরকম ডিফেন্সিভ প্লে করতে দেখা যায় নাই। আমরা গত ম্যাচের পোস্ট ম্যাচ অ্যানালাইসিসে যে ভিডিওটা করেছিলাম, যেখানে আমি লিখেছিলাম যে রোনালদোরই কি সব দোষ, ওই ভিডিওটার নিচে ম্যাক্সিমাম মানুষেরই কমেন্টের জায়গাটা এরকমই ছিল যে রোনালদো তো নিচে নেমেও খেলতে পারতো। এখন ডিআর কঙ্গো আসলে যেই সেট আপে খেলেছিল, তারা কিন্তু অত্যন্ত লো ব্লকে খেলেছে। যে সমস্ত টিম অত্যন্ত লো ব্লকে খেলে তাদের এগেনস্টে লজিক্যালি রোনালদোর মতো যে প্লেয়ারটা আসলে সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলছেন, তার এই রকম নিচে নেমে খেলাটা লজিক্যালি ওইরকমভাবে আসলে কাজ করে না। তবে উজবেকিস্তান কিন্তু ওইরকম লো ব্লকে আসলে খেলেন নাই। সো আলটিমেটলি উজবেকিস্তানের এগেনস্টে রোনালদোর কিন্তু ওই জায়গাটা ছিল নিচের দিকে নেমে খেলার জায়গাটা। ইভেন ওয়েন রুনি একটা কথা বলেছিলেন এর আগের ম্যাচেই, যে কঙ্গোর এগেনস্টে রোনালদো কিন্তু অফসাইডে পজিশনে ইচ্ছা করে দাঁড়াচ্ছিলেন, বারবার ইচ্ছা করে দাঁড়াচ্ছিলেন এই কারণে যাতে অপোনেন্ট আসলে তাকে সবসময় সার্চ করতে থাকে, কারণ ৫ জন মিলে তার পেছনে রোনালদো অফসাইড পজিশনে দাঁড়ানো থাকতেন, যাতে অপোনেন্ট তার উপর সার্চিং করতে থাকে, এই সুযোগে তার কোনো একজন সতীর্থ প্লেয়ার ভেতরের দিকে ঢুকতে পারে। সো আলটিমেটলি এটা ওয়েন রুনি বোঝেন, কারণ তিনি একজন ফুটবল বোদ্ধা, টপ পর্যায়ে ফুটবল খেলেছেন, বাট সবার হয়তো বা সেটা বোঝার মতো ক্ষমতা থাকবে না। এবারে এই ম্যাচের প্রেক্ষাপটে বলি, সেটা হচ্ছে রোনালদোর যে দ্বিতীয় গোলটা, সেই দ্বিতীয় গোলটা খুবই ইন্টারেস্টিং। একটা বিষয় খেয়াল করে দেখবেন যে ব্রুনোকে রোনালদো নিজে হাত দিয়ে ডিরেকশন দিচ্ছেন যে আসলে কোন দিকে বলটা দিতে হবে। এটার চাইতেও বড় বিষয় যে ভাই লোকটার বয়স ৪২, এই লোকটা ওই রানটা মানে ডিরেকশনটা দিয়েছেন যে ভাই তুই আমার ওই দিকে বলটা দে, কিন্তু তারপরে ওই ক্ষিপ্র গতিতে দৌড়ে গিয়ে বলটাকে ধরার যে জায়গাটা, দ্যাট ইজ ক্রিশ্চিয়ানো রোনালদো। এই কারণে আমি বললাম যে কিংবদন্তিদের অবসর নিয়ে আপনি কথা বলেন, কিংবদন্তিদের আসলে কোনো অবসর হয় না, কিংবদন্তিরা কিংবদন্তি। এবারে আমি সেট পিস নিয়ে আলাদা করে একটু কথা বলি। আমরা বিশ্বকাপ শুরুর আগে অনফিল্ডের পর্দায় একটা ভিডিও করেছিলাম, যেটার বিষয়বস্তু ছিল এই পর্তুগালের আসল বা হিডেন সুপারস্টারটা আসলে অ্যাস্টন ভিলার সেট পিস স্পেশালিস্ট, যিনি এই পর্তুগাল দলটার অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কাজ করবেন, এবং সেট পিসে পর্তুগাল যে অনন্য হবে এটা আমরা বিশ্বকাপ শুরুর আগেই আপনাদেরকে জানিয়েছিলাম। যারা অনফিল্ড দেখেন, বিশ্বকাপ শুরুর আগে আপনারা হয়তো এই ভিডিওটা দেখেছিলেন, তখন অনেকের কাছে অবাক লাগেছিল যে আরে এটা আবার কোনো কথা নাকি, সেট পিসে কী এমন করবে, সেট পিসে পর্তুগাল কী এমন করেছে, এই লোক কী এমন করবে, অ্যাস্টন ভিলাতে সে কী এমন করেছে। বাট এই ম্যাচে কিন্তু সেটার একটা বড় প্রমাণ আপনি পেয়েছেন। প্রথমত আপনি যদি চিন্তা করে দেখেন যে রোনালদো যে ডামিটা দিলেন প্রথম গোলটার সময়, দ্বিতীয় গোলটার সময় যে ডামিটা রোনালদো দিলেন, পরবর্তী সময় যে গোলটা হলো আমরা দেখলাম সেট পিস থেকেই, আলটিমেটলি সেটা কিন্তু একটা অনেক বড় প্রমাণের জায়গা। দ্বিতীয়ত আরেকটা জায়গা দেখায় যেখানে রোনালদো একটা ডেকয় রান নিলেন, সেটা গোল হয় নাই, রোনালদো একটা ডেকয় রান নিলেন, দেন ব্রুনো সেখানে একটা চিপ করলেন, দেন আলটিমেটলি গোলের একটা সম্ভাবনা ছিল। আর দ্বিতীয় গোলটা যে মানে যে আত্মঘাতী গোল যেটা হয়েছিল, সে আত্মঘাতী গোলটার সময় খেয়াল করে দেখেন যে ডেড বল সিচুয়েশন থেকে ব্রুনো 0 ডিগ্রি অ্যাঙ্গেলে যেভাবে শটটাকে করলেন, আফটার দ্যাট একটা আত্মঘাতী গোল, সেটা আত্মঘাতী গোল হতে বাধ্যই ছিল। সো এই জায়গায় কিন্তু ওই ভদ্রলোকের, যিনি সেট পিস স্পেশালিস্ট, আমি আরেকটা ভিডিও আলাদা করে করব এই ভদ্রলোককে নিয়ে, তার কিন্তু একটা অনেক বড় অবদানের জায়গা আছে, বা তার স্ট্র্যাটেজির একটা অনেক বড় অবদানের জায়গা আছে, যেখানে অ্যাস্টন ভিলা কিন্তু এই সেট পিস দিয়েই আলটিমেটলি ইউরোপা লিগের শিরোপা জিতেছিল, যেটা আমরা অনফিল্ডের পর্দায় আপনাদেরকে আগেই জানিয়েছিলাম এই বিশ্বকাপের আগে। এবার এই ম্যাচে আসলে কিভাবে পর্তুগাল তাদের অ্যাটাকটা সৃষ্টি করেছে সেই ব্যাপার নিয়ে যদি আলোচনা করতে চাই, তাহলে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার ছিল যে বার্নার্ডো সিলভাকে কিন্তু পর্তুগাল এই ম্যাচটাতে নামায় নেয়। বার্নার্ডো সিলভার জায়গায় ফেলিক্সকে নামিয়েছে। ফেলিক্সের সঙ্গে রোনালদোর একটা সবচাইতে বড় বিষয় হচ্ছে যে তারা একই ক্লাবে খেলেন, যে কারণে
কম্বিনেশনটা খুব ভালো মতো গড়ে ওঠা, যেটা আমরা বলি যে রদ্রিগো দি পল এবং লিওনেল মেসির মধ্যে এক ধরনের কম্বিনেশন আছে, সেটা ফেলিক্স এবং রোনাল্ডোর মধ্যে কিন্তু সেই কম্বিনেশনের জায়গাটা আছে। এবার এই ম্যাচে আসলে বিল্ড আপটা কীভাবে হয়েছে সেই ব্যাপারটা নিয়ে যদি একটু আলোচনা করতে চাই, তাহলে খেয়াল করে দেখবেন যে এই ম্যাচের পর্তুগালের বল সহ ফরমেশনটা কিন্তু 3-1-6, বাট তারা একটু ডিফারেন্ট ওয়েতে ফরমেশনটা সাজিয়েছে। যেটা আমরা দেখছিলাম যে পেদ্রো নেতো একটু ওয়াইড এবং হাই স্টার্ট করছিলেন, ক্যান্সেলো ডান দিক থেকে একটু ডিপে স্টার্ট করছিলেন না। এই জায়গাটায় একটা বিষয় দেখতে পাচ্ছিলাম যে ফেলিক্স একটা লেট সাপোর্টিং রান দিচ্ছিলেন ফাইনাল থার্ডের দিকে, নুনো মেন্ডেস হাই অপারেট করছিলেন এবং অনেক বেশি মাত্রায় ওয়াইড লেফটে, যেখানে ফেলিক্সকে আবার আমরা দেখছিলাম যে তিনি হাফ স্পেসটা দখল করে নিচ্ছিলেন। ভিতিনা একটু ডিপ পজিশনে থাকার চেষ্টা করছিলেন, তিনি একটা ট্রায়াঙ্গেল সেট আপ করছিলেন ভিতিনহা ওই সেন্টার ব্যাকদের সঙ্গে। অন্যদিকে নাভাস এবং ব্রুনো ফার্নান্দেজের অপারেশনটা ছিল আসলে বিটুইন দ্য লাইন্স, যেখানে তারা নিচের দিকে নামছিলেন একটা টার্গেটেড ওভারলোড করার জন্য, মানে ওয়াইডের দিকে একটা টার্গেটেড ওভারলোডের জন্য তারা চেষ্টা করছিলেন। এবং যখন দেখা যাচ্ছিল যে ক্যান্সেলো অ্যাটাক করছেন, নাভাসকে দেখছিলাম যে তিনি অন্যান্য ডিফেন্ডারদের কাভার আপ হিসাবে কাজ করছিলেন। সো এই জায়গাটায় দেয়ার ওয়াজ আ গ্রেট ব্যালেন্স। এবং রোনাল্ডোর ক্ষেত্রে যদি আপনি বলেন তাহলে রোনাল্ডো কিন্তু, যেটা আমি বলছিলাম যে ডিফেন্সিভ প্লেতে এই ম্যাচে 6টা ডিফেন্সিভ অপারেশন তিনি করেছেন, 15টা বিল্ড আপে সহায়তা করেছেন। তার পিচ ম্যাপ যদি লক্ষ্য করে দেখেন তাহলে সেখানেও আপনি খেয়াল করবেন। আরেকটা বিষয় আমি এর আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে ভাই, আপনি যদি রোনাল্ডোকে 5টা চান্স দেন, রোনাল্ডো আপনাকে 2টা গোল করে দেবে। রোনাল্ডোকে প্রথমার্ধে 4টা চান্স ক্রিয়েট করে দেওয়া হয়েছিল, রোনাল্ডো 2টা গোল করে দিয়েছেন। আগের ম্যাচে প্রবলেমটা কোথায় ছিল? একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। A product of Remark. আগের ম্যাচে প্রবলেম ছিল রোনাল্ডোকে কেউ চান্সই ক্রিয়েট করে দেয় নাই। আগের ম্যাচে যে বিষয়টা প্রবলেম ছিল, কেউ না ব্রুনো ফার্নান্দেজ না থরেন বার্নার্ডো সিলভা, কেউ একটা চান্সও, ভিতিনহা কেউ একটা চান্সও ক্রিয়েট করতে পারেননি আগের ম্যাচটাতে। সো আগের ম্যাচটাতে যখন চান্স ক্রিয়েট করতে না পারবে, রোনাল্ডো আসলে গোল কেমনে দিবে, সেটা তো একটা প্রশ্নের জায়গা। এটাই গত ম্যাচে আমি আসলে প্রশ্নটা করেছিলাম। তখন একটা কথা আমি বলেছিলাম যে রোনাল্ডোকে আপনি 5টা চান্স দিবেন, রোনাল্ডো আপনাকে 2টা গোল করে দেবে। সো 4টা চান্সে 2টা গোল রোনাল্ডো কিন্তু করে দিয়েছেন, একটার চান্স রোনাল্ডো কম নিয়েছেন। এবারে সবশেষে একটা কথা বলি, যখন লিওনেল মেসিকে নিয়ে অনফিল্ডের পর্দায় আমরা কোনো ভিডিও করি, দর্শকদের একাংশ আমাকে আর্জেন্টিনার ঘোর সমর্থক বানিয়ে দেন। দেখেন, আপনারা সাপোর্টার, আপনারা সাপোর্টিং পয়েন্ট অফ ভিউ থেকে সাপোর্ট করবেন, প্রিয় প্লেয়ারকে নিয়ে চেয়ার করবেন। আমার কাজটা, আমার পেশাটা বিশ্লেষণ করা, ক্রীড়া বিশ্লেষণ করা। 12 বছর ধরে যমুনা টেলিভিশনে এই কাজটার জন্য আমাকে রাখা হয়েছে। আমি যখন কোনো বিশ্লেষণ করব, আমি যখন কোনো কিছু বলবো, আমি সাপোর্টিং সত্তা মাথায় রেখে বা আমার কোনো দল আসলে ওই জায়গায় মাথায় রেখে আমি বিশ্লেষণ করব না। যদি আজকে একটা কথা বলে দেই, যদি আমি সাপোর্টিং সত্তা মাথায় রেখে বিশ্লেষণ করতাম, পর্তুগাল জেতার পরে আজকে সকাল থেকে আমি 50টা ভিডিও করতাম। বাট আমি ম্যাচ পিপলের অন্তর্গত না, আমার কাজটা প্রফেশন। আমি যেই প্রতিষ্ঠানে কাজ করি সেই প্রতিষ্ঠান আমাকে যতটা ভিডিও বানাতে বলবে আমি ততটা ভিডিও বানাবো। আই এম আ ওয়ার্কার। স্পন্সর যারা আছে একনলের মতো, তারা আমাকে যতটা ভিডিও বানাতে বলবো, যে বিষয় নিয়ে ভিডিও বানাতে বলবে আমি সেই বিষয় নিয়ে ভিডিও বানাবো। এখানে আমার হাতে আসলে কোনো কিছু নাই। আই এম আ ওয়ার্কার, আই এম অ্যান এমপ্লয়ি। আমি একজন এমপ্লয়ি। আমাকে আমার প্রতিষ্ঠান যতগুলো ভিডিও বানাতে বলবে আমি সেই অনুযায়ী আমার মতো করে কাজ করব। দ্যাট আই হ্যাভ বিন ডুইং সিন্স লাস্ট 12 ইয়ার্স। গত 12 বছর ধরে আমি সেই কাজটাই করে আসছি। সো আমার ওই যে সাপোর্ট, দলের প্রতি অনুরাগ, সেটা থাকলে পর্তুগাল নিয়ে 50টা ভিডিও বানাতাম। আমাকে স্পন্সর যতগুলো ভিডিও বানাতে বলেছে, আমার প্রতিষ্ঠান যতগুলো বানাতে বলেছে, আমি ততগুলো বানিয়েছি। এবারে দেখেন, ওই পর্তুগালের কথা যেহেতু বললাম, এখন পর্তুগালের দুর্বলতা নিয়ে একটু কথা বলি। পর্তুগালের সর্বোচ্চ দুর্বলতার জায়গাটা হচ্ছে তাদের ডিফেন্স এবং মিডফিল্ডের মধ্যে গ্যাপ অনেক বেশি থাকে। এবং একটু হাই স্পিডে টিম হলে, টিম যদি জার্মানি হয়, টিম যদি স্পেন হয়, টিম যদি ফ্রান্স হয়, একটু হাই স্পিডে, ইভেন টিম যদি আর্জেন্টিনা হয়, একটু হাই স্পিডের টিম হলে তারা কিন্তু আলটিমেটলি পর্তুগালের এগেনস্টে গোল দিয়ে ফেলবে। গতকাল কিন্তু গোল দিয়ে ফেলেছিল একটা, যদিও উজবেকিস্তানের সেই গোলটা পরবর্তী সময় বাতিল হয়ে গিয়েছিল, যে কারণে পর্তুগাল বেঁচে গেছে আর কি। সো এটা একটা পর্তুগালের অনেক বড় দুর্বলতার জায়গা আছে, তাদের মিডফিল্ড এবং ডিফেন্সের মধ্যে প্রচুর স্পেস থাকে। এই স্পেসের জায়গাটা পর্তুগাল যদি রিকভারি করতে না পারে,
তাইলে পরে কিন্তু বড় টিমের এগেনস্টে বা স্পিডি টিমের এগেনস্টে খবর আছে। সো এই যে দেখেন বিশ্লেষকের জায়গা থেকে আসলে বিশ্লেষণ করলাম। আর ওই যে মেসিকে নিয়ে যখন কথা বলি ভাই গ্রেটেস্ট অফ অল টাইমকে নিয়ে কথা বললে পরে সেটা তো একটা বিশ্লেষকের বিশ্লেষণের জায়গায়, হি ইজ দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, নো ডাউট অ্যাবাউট দ্যাট। যা করেছেন এখন পর্যন্ত সেটা তাকে গ্রেটেস্ট অফ অল টাইমই করে। আর রোনাল্ডো আমার পার্সোনাল ফেভারিটের জায়গা, এখন কারো পার্সোনাল ফেভারিটটা হলে সে যে গ্রেটেস্ট অফ অল টাইম হতে হবে সেখানেরও আসলে কোনো কথা নেই। বাট ওই যে যারা বলেন যে রোনাল্ডোর অবসর নিয়ে নেওয়া উচিত বা রোনাল্ডো সেলফিশ খেলা খেলেন, আমি বিশ্লেষণ করে আপনাকে ব্রেকডাউন করে আসলে দেখিয়ে দিলাম ব্যাপারটা কেমন। থ্যাংক ইউ।